এ কি? হঠাৎ করে প্রচন্ড ঝড় শুরু হলো। এখন কোথায় আশ্রয় নেই? এই জঙ্গল তো এমনিতেই ভয়ঙ্কর। আহ, আমি কোথায় এলাম? দেখে তো মনে হচ্ছে এটা একটা গুহার রাস্তা। যাই, সামনে এগিয়ে দেখি এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়। এ কি? এত গুপ্তধন! এত গুপ্তধন এখানে এলো কি করে? এবার এই সিন্দুকটার ভেতরে কি আছে একবার দেখতে হবে। ওরে বাবা, এখানে তো স্বর্ণ মুদ্রা দিয়ে ভর্তি। আর এই পাত্রটা দেখতে অনেক ভালো লাগছে। না 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 না, দেরি করলে চলবে না। যতদূর পারি এখান থেকে সোনা নিয়ে যেতে হবে। এই বেটা, হ্যাঁ কে তুই? এগুলোকে নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নিচ্ছিস? হ্যাঁ, কে 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 কে- কে আপনি? কে কি? আমি এই গুপ্ত ধনের মালিক। আমি তো ভেবেছিলাম এগুলো সব অনেক পুরনো, এর কোনো মালিক নেই, তাই কিছু নিচ্ছিলাম। বোকা কোথাকার, চারিদিকের আলো দেখেও কি বুঝতে পারিস না এগুলো পুরনো না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার ভুল হয়েছে। কিন্তু আমি এক অসহায়, আমার কিছুই নেই, থাকার মতো কোনো জায়গাও নেই। এজন্য এত সোনা দেখে অত কিছু ভাবতে পারিনি আমি। সত্যি তুই অসহায়? তোর কিছুই নেই? হ্যাঁ, সত্যি আমি অসহায়, আমার কিছুই নেই। যার কারণে আমি এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ খুঁজে বেড়াই। কাজ পেলে পেটে ভাত জোটে, নয়তো না খেয়ে রাত কাটে আমার। ঠিক আছে, তুই যখন অসহায় সেই জন্য কিছু স্বর্ণ মুদ্রা নিতে পারিস, কিন্তু বেশি নয়। আপনাকে অনেক ধন্যবাদ। যা যা, এবার চলে যা, আর কখনো ভুলেও এখানে আসবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসবো না। এদিকে আকাশ পরিষ্কার হয়ে যায়। তখন অজয় সেই গুপ্ত গুহার মধ্যে থেকে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, চারিদিক অন্ধকার হয়ে যায়। আস্তে আস্তে অজয় এক খাবারের দোকানে এসে পৌঁছায়, কিন্তু দোকানটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। এটা তো দেখে মনে হচ্ছে কোনো সরাইখানা, কিন্তু এখন তো সম্পূর্ণ বন্ধ। আজকে রাতে আমাকে এখানেই কাটাতে হবে। অজয় রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অজয় সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে অজয় দেখতে পায় কিছু ছোট ছেলে মেয়ে তার ব্যাগ থেকে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে পালাচ্ছে। অজয় তখন তাদের পিছু করতে থাকে। হঠাৎ বাচ্চাগুলোর সামনে সেই সরাইখানার মালিক দাঁড়ায়। আরে এই তোরা কি নিয়ে পালাচ্ছিস? দেখুন না, এরা আমার অর্থ নিয়ে পালিয়ে যাচ্ছে। এই তোরা তাড়াতাড়ি এনার অর্থ ফিরিয়ে দে বলছি। এ কি, এগুলো তো সব স্বর্ণ মুদ্রা। এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে? এগুলো আমি কোথায় পেলাম তা জেনে আপনি কি করবেন? আমার সম্পদ তো আমার কাছেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তোমার অর্থের ব্যাপারে আমার জেনেই বা কি লাভ। তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমার চুরি হওয়া অর্থগুলো আমি ফেরত পেলাম। না না, ধন্যবাদ দিতে হবে না। কিন্তু তুমি এখন কোথায় যাবে? আমার যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমার আপন বলতে কেউ নেই। আমার যেখানে ভালো লাগে আমি সেখানেই থাকি। তাহলে তো আমার কাজটা সহজ হয়ে গেল। এবার যে করেই হোক এই স্বর্ণ মুদ্রাগুলো আমার করে নিতে হবে। বলছি কি, তাহলে তুমি আজকে রাতটা এখানেই থেকে যাও না। এখানকার সরাইখানার মালিক আমি। আজকে আমার সরাইখানাতে অনেক বড় আয়োজন হবে, এখানে থাকলে তুমি আনন্দ করতে পারবে। ঠিক আছে,
আপনি যখন বলছেন তাহলে এখানে থাকতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কিছু ভালো পোশাক প্রয়োজন। এখানে দর্জির ঘরটা কোথায় আমাকে একটু বলবেন কি? হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, তুমি আমার অতিথি, এই সামান্য সামনে গেলেই পেয়ে যাবে। এই ছোট, তুই যা, এনাকে দর্জির কাছে নিয়ে যা। ঠিক আছে, চলুন। আচ্ছা, তোমার কাছে তো অনেক স্বর্ণ মুদ্রা আছে, তুমি চাইলেই তো আমাদের রাজ্যের রাজকুমারীকে বিয়ে করে এখান থেকে যেতে পারো। তা না করে অযথা এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াও কেন? কেন, তোমাদের রাজ্যের রাজকুমারী কি অনেক সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু রানী তাকে মহল থেকে বের হতে দেয় না। কেউ কেউ বলে মহারানী রাজকুমারীর সৎমা বলে এমন করে রেখেছে। বলো কি? তাহলে তো তোমাদের রাজকুমারীকে দেখতেই হবে। তুমি এমনি এমনি রাজকুমারীকে দেখতে পারবে না। রাজকুমারীকে দেখতে হলে তোমাকে রাজকুমার সেজে তারপর মহলে যেতে হবে। তাহলে আমি রাজকুমারের পোশাক কোথায় পাবো? চিন্তা করো না, আমরা যে দর্জির কাছে যাচ্ছি তার কাছে রাজকুমারের অনেক পোশাক আছে। বেশ, তাহলে তো কোনো চিন্তাই রইল না। এবার আমি তোমাদের রাজকুমারীকে দেখেই ছাড়বো। অজয় দর্জির দোকানে গিয়ে রাজকুমারের পোশাক কিনে নেয়। এরপর অজয় সরাইখানাতে ফিরে আসে। এর মধ্যেই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা নামলে সরাইখানাতে জমজমাট খাবারের আয়োজন করা হয়। সেখানে অজয় রাজকুমারের পোশাক পরিধান করে সবার সামনে উপস্থিত হয়। শুনুন সবাই, আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই আমার অতিথি। আজকের এই অনুষ্ঠানের সকল খরচ আমি বহন করব। আপনারা কেউ লজ্জা পাবেন না, যার যেমন ইচ্ছা তেমনই খাবেন আপনারা। অজয়ের কথায় সেখানকার সবাই পেট পুরে খাওয়া শুরু করে। অনুষ্ঠান শেষ করে সবাই সরাইখানা থেকে চলে যায়। এরপর সরাইখানার মালিক অজয়কে নিয়ে খাবারের হিসেবে বসে পড়ে। শোনো, সবাই আজকে তোমার কথাতে সবচেয়ে দামি দামি খাবার খেয়েছে। সব দিয়ে দাম হয়েছে 90 স্বর্ণ মুদ্রা। এসব কি বলছেন? 90 স্বর্ণ মুদ্রা দিয়ে তো পুরো রাজ্যের মানুষকে খাওয়ানো যাবে। শোনো, আমাদের রাজ্যে সোনার চেয়ে খাবারের মূল্য বেশি, আর তোমার কথাতেই সবাই এত দামি খাবার খেয়েছে। তুমি এখন আমার খাবারের পয়সা দাও। কিন্তু আমার কাছে তো মাত্র 80 স্বর্ণ মুদ্রা আছে। 80 স্বর্ণ মুদ্রা আছে মানে? ওসব আমি বুঝি না, তোমাকে 90 স্বর্ণ মুদ্রাই দিতে হবে। তাহলে আমি বাকি 10 স্বর্ণ মুদ্রা কোথায় পাবো? কোথায় পাবে তা জানি না। মনে রেখো, তুমি যদি আমার খাবারের পয়সা পরিশোধ না করতে পারো, তাহলে তোমাকে কাজ করে তা পরিশোধ করতে হবে। এসব কি বলছেন? আমাকে কাজ করে পরিশোধ করতে হবে? আমার মনে হচ্ছে আপনি ইচ্ছা করে এগুলো করছেন। আমার সব অর্থ লুটে নেওয়ার জন্য এই সম্পূর্ণ পরিকল্পনা আপনার। হ্যাঁ, যদি মনে করো তাই, কিন্তু আমার পয়সা ফেরত না দিয়ে কোথাও যেতে পারবে না, এই বলে দিলাম। যাও, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল হলে হয় পয়সা দেবে, নয়তো কাজে লেগে পড়বে। কি হয়েছে? মন খারাপ কেন? মন খারাপ হবে না। তোমাদের মালিক চালাকি করে আমার সব অর্থ লুটে নিয়েছে। তারপরেও নাকি তার টাকা পরিশোধ হয়নি। কাল থেকে আমাকে এখানে কাজ করতে হবে। তাহলে এবার বুঝতে পেরেছো আমাদের মালিক কেমন? আসলে আমিও তোমার মতো এতিম। এই লোকটা আমাকে দুবেলা খাবার দেয় বলে অন্যজনের পকেট মারতে বাধ্য করে। এত খারাপ তোমাদের মালিক? এ কথা তো তুমি আমাকে আগে বলনি। আপনাকে আগে বললে সে যদি তা কোনোভাবে জানতে পারতো তাহলে আমাকে মেরেই ফেলতো। এজন্যই আপনাকে বলিনি। এখন আপনি ঘুমিয়ে পড়ুন, সকাল হলে কাজ করতে হবে। আমি চললাম। এখন কি করি?
আমি এই সরাইখানাতে কি করে কাজ করব? ও, মনে পড়েছে, আমার কাছে তো একটা সোনার জলের পাত্র রয়েছে। এটাই খুলে দেখি, যদি এর মধ্যে কিছু থাকে। এ কি, আপনি এখানে কেন? আমি তো ওই সোনার পাত্রের মধ্যেই থাকি। আর তুমি যে ওর ঢাকনাটা খুললে আমি অমনি বেরিয়ে এলাম। কিন্তু আমি তো আপনাকে ওই গুপ্তধনের গুহার মধ্যে দেখেছিলাম। হ্যাঁ, আমি ওখানেই থাকি, আবার এই পাত্রের মধ্যেও থাকি। তবে যার কাছে এই পাত্র থাকে শুধু তার কথাই শুনি। সেদিন তুমি কখনো ওই পাত্রটা তোমার কাছে তুলে নিয়েছিলে তা আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি এই পাত্রের মধ্যে কেন থাকেন? শুনতে চাও? তাহলে শোনো। আমি খুব স্বর্ণপ্রিয় মানুষ ছিলাম। স্বর্ণ সংরক্ষণ করা আমার নেশা ছিল। আমার ব্যবহারের সবকিছু আমি স্বর্ণ দিয়ে তৈরি করেছিলাম। একদিন এক বৃদ্ধ আমার কাছ থেকে জল চেয়েছিল, কিন্তু এই সোনার পাত্রে জল ছিল বলে আমি তাকে তা দিইনি। সেই দিন সেই বৃদ্ধ আমাকে অভিশাপ করেছিল, আমার জমানোর স্বর্ণ আমি কখনোই ব্যবহার করতে পারবো না। যার কাছে এই পাত্র থাকবে সেই আমার সব জমানো স্বর্ণ ব্যবহার করবে, আর আমি তার কথাই শুনবো। আর সেই থেকে আমি এই পাত্রে বন্দী হয়ে আছি। এবার বলো, তোমার কি চাই? তুমি কি আমার সব স্বর্ণ চাও? না, আমার আপনার সব স্বর্ণের প্রয়োজন নেই, কিন্তু এখন আমার কিছু স্বর্ণের প্রয়োজন, যাতে আমি এই সরাইখানার ঋণ পরিশোধ করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে এখনই সেই পরিমাণ স্বর্ণ এনে দিচ্ছি। এই নাও। এবার বলো তুমি আর কি চাও? আপনি কি রাজকুমারীকে দেখার ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি শুধু বলো, আমি রাজকুমারীকে তোমার সামনে হাজির করব। বেশ, তাহলে রাজকুমারীকে আমার কাছে নিয়ে আসুন। আমি রাজকুমারীকে দেখতে চাই। কিছু সময় অপেক্ষা করো, আমি রাজকুমারীকে তোমার কাছে নিয়ে আসছি। এদিকে রাজ্যের রানী রাজকুমারীর সৎমা, সে নিজের স্বার্থের রাজকুমারীকে মহল থেকে বের হতে দেয় না, কিন্তু রাজাকে তা বুঝতে দেয় না। রাতের বেলা রাজকুমারী ঘুমাচ্ছিল, তখন রানী রাজার সঙ্গে রাজকুমারীকে দেখতে যায়। আর মনে মনে একটাই ভয়, জ্যোতিষীর কথা যেন সত্য না হয়। যাক, রাজকুমারী এখনো তার ঘরেই আছে। এসব কি বলছো? আমার মেয়ে আবার কোথায় যাবে? মহারাজ, আপনার কি মনে নেই জ্যোতিষী কি বলেছে? রাজকুমারীর ভবিষ্যৎবাণী অনুযায়ী এক গরিব এতিম ছেলে এসে এই রাজকুমারীকে বিয়ে করবে। আরে এই জন্যই তো আমি রাজকুমারীকে মহলের বাইরে যেতেই দিই না। একবার যদি সেই গরিব ছেলে রাজকুমারীকে বিয়ে করে, তাহলে তো সে এই রাজ্যের রাজা হয়ে যাবে। তখন একজন গরিব এই রাজ্য চালাবে। ঠিক আছে, চলো এবার মেয়েটাকে ঘুমোতে দাও। বাহ, এত সুন্দর রাজকুমারী আমি কখনো কল্পনাও করিনি। এই রাজ্যের রাজকুমারী এত সুন্দর হবে। হে, আমি কোথায়? আর আমি এখানে কেন? আপনি আপনি কি? আমি তোমার স্বপ্নের মানুষ। তুমি এখন স্বপ্ন দেখছো। সত্যি আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, সত্যিই তুমি স্বপ্ন দেখছো। নয়তো তোমার দামি বিছানা আমার ঘরে আসবে কেন বলো? হ্যাঁ, তাই তো। কিন্তু আমি আপনাকে স্বপ্নে কেন দেখছি বলুন তো? কারণ আমি তোমার জীবন সঙ্গী। খুব তাড়াতাড়ি তুমি আমাকে তোমার সামনে দেখতে পাবে। যাও, এবার তুমি মহলে ফিরে যাও। এটা বলার পর জাদুকর বৃদ্ধ বুঝতে পারে রাজকুমারীকে এখনই এখান থেকে নিয়ে যেতে হবে। তখন সে সেখানে উপস্থিত হয়ে রাজকুমারীর বিছানা সহ রাজকুমারীকে সেখান থেকে নিয়ে চলে যায়
এদিকে রানী রাতের বেলা জানালা দিয়ে তারা দেখছিল। হঠাৎ সে দেখতে পায় আকাশ দিয়ে রাজকুমারী উড়ে আসছে। তখন সে দ্রুত রাজকুমারীর কক্ষের সামনে চলে আসে। এর মধ্যেই জাদুকর রাজকুমারীকে তার জায়গায় রেখে চলে যায়। রানী দরজা খুলে দেখতে পায় রাজকুমারী তার বিছানায় ঘুমিয়ে আছে। এই বেটা ওঠ ওঠ বলছি ওঠ। রাজকুমারের পোশাক পরে রাজকুমারের মতো ঘুমাচ্ছে। এই ওঠ বলছি, তুই ঘুমালে আমার দোকানের কাজ করবে কে? হ্যাঁ ওঠ। কি হয়েছে, ডাকছো কেন? কি হয়েছে মানে? তুমি ঘুমালে আমার সরাইখানার কাজ কে করবে? যাও থালা বাসনগুলো মেজে পরিষ্কার করো। না, আমি তোমার কাজ করব না। কাজ করবে না ঠিক আছে, তাহলে আমার বাকি পয়সাগুলো এখনই ফেরত দাও। হ্যাঁ দিচ্ছি। এবার যাও, তোমার কাছে আমি 10টা স্বর্ণমুদ্রা ঋণী ছিলাম, ওখানে 20টি স্বর্ণমুদ্রা আছে। বাকি 10টি তোমার এখানে থাকার জন্য আমি তোমাকে অগ্রিম দিয়েছি। যাও এবার এখান থেকে। তো তোমার কাছে তো স্বর্ণমুদ্রা ফুরিয়ে গিয়েছিল, কি করে এতগুলো স্বর্ণমুদ্রা পেলে? তা জেনে তোমার লাভ কি? তোমারটা তুমি পেয়েছো, এবার যাও এখান থেকে। কিছুক্ষণ পর অজয় কিছু দামি উপহার নিয়ে গিয়ে সোজা রাজদরবারে গিয়ে হাজির হয়। সেখানে রাজকুমারী অজয়কে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি, আপনি আপনি এখানে? রাজকুমারী, তুমি কে কে চেনো? হ্যাঁ পিতাজি, আমি তো এনাকেই সেদিন রাতে আমার স্বপ্নে দেখেছিলাম। এই যুবক, কে তুমি? কি তোমার পরিচয়? মহারাজ, আমি উত্তরপ্রদেশের রাজকুমার। আমি রাজকুমারীর সৌন্দর্যের বর্ণনা শুনে রাজকুমারীকে দেখার জন্য এসেছি। কিন্তু আমি রাজকুমারীর সম্বন্ধে যতটুকু শুনেছি তার চেয়ে রাজকুমারী অনেক সুন্দর। মহারাজ, আমার কিন্তু সন্দেহ লাগছে। আমার মনে হচ্ছে এ কোনো রাজকুমার নয়, এ সেই জ্যোতিষীর বলা গরিব এতিম ছেলে যে কালো জাদুর অধিকারী। এসব কি বলছো রানী? হ্যাঁ মহারাজ, আপনি আমাকে কিছুটা সময় দিন, আমি এখনই ওকে পরীক্ষা করছি। ঠিক আছে, তোমাকে কিছু সময় দিলাম, তারপর আমি এর সম্বন্ধে ভাববো। এই ছেলে, তুমি কি রাজকুমারীকে সত্যি পছন্দ করো? হ্যাঁ, আমি রাজকুমারীকে দেখে মুগ্ধ। আপনারা অনুমতি দিলে আমি তাকে আমার রানী করতে চাই। বেশ, তাহলে তোমাকে এক কাজ করতে হবে। কিছু সময়ের মধ্যেই তুমি যদি আমার জন্য এই একই রকমের একটা হার আর মহারাজের জন্য একই রকমের একটা মুকুট তৈরি করে এনে দিতে পারো, তাহলেই আমরা বিশ্বাস করব যে তুমি সত্যিকারের রাজকুমার। ঠিক আছে, আমাকে কিছুটা সময় দিন। আমি আপনার জন্য হার আর মহারাজের জন্য মুকুট তৈরি করে আনছি। ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। অজয় অধিক সরল হওয়ায় দুষ্টু রানী চালাকি ধরতে পারে না। তাই সে নির্জন কক্ষে গিয়ে তার জাদুর পাত্র ব্যবহার করে গুপ্তধনের জাদুকরকে দিয়ে রানীর জন্য হার আর রাজার জন্য মুকুট বানিয়ে নেয়। এরপর অজয় রানীর হার ও রাজার জন্য মুকুট নিয়ে তাদের সামনে হাজির হয়। মহারানী, আপনার কথা মতো আপনার হার আর মহারাজের মুকুট এনেছি। দেখলেন মহারাজ, দেখলেন তো আমার কথাই ঠিক। এই ছেলে কোনো রাজকুমার না, এই ছেলে এক জাদুকর। তা না হলে এত তাড়াতাড়ি একই রকমের হার আর একই রকমের মুকুট কি করে বানিয়ে আনতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। প্রহরী, বন্দি করো এই যুবকটাকে। মহারাজ, এখানে আমার অপরাধটা কি? আমাকে কেন বন্দি করছেন? হ্যাঁ পিতাজি, আপনি ওনাকে কেন বন্দি করেছেন? ওকে ছেড়ে দিতে বলুন। তুমি চুপ করে থাকো রাজকুমারী। এই প্রহরী, তোমরা একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো। মহারানী, আমার অপরাধটা কি? কোন অপরাধে আমাকে বন্দি করছেন?
তোমার অপরাধ, তুমি কোনো রাজকুমার না, তুমি এক কালো জাদুকর। আর তোমার কথা অনেক আগেই জ্যোতিষী রাজকুমারীর ভবিষ্যৎবাণীতে বলে গেছে। তাই তোমার হাত থেকে রাজকুমারীকে সুরক্ষিত রাখতে তোমাকে বন্দী করতেই হবে। প্রহরী, নিয়ে যাও ওকে। অজয়কে কারাগারে বন্দী করার কিছুক্ষণ পর রাজকুমারী সেখানে গিয়ে উপস্থিত হয়। এ কি রাজকুমারী, তুমি তুমি এখানে কেন? মহারানী তো আমাকে বন্দী করিয়েছে, আর তুমি এসেছো কেন? আমি এসেছি কারণ আমার সৎমা, সে আমার কখনো ভালো চায় না। তাছাড়া আপনার সঙ্গে আমার বিয়ে যদি ভবিষ্যৎবাণীতে লেখা থাকে, তাহলে আমি আমার ভাগ্যের বিরোধিতা কেন করব? তার মানে তুমি আমাকে পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি, আর এই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে পছন্দ করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তবে চিন্তা করো না রাজকুমারী, তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আর আজ রাতে তোমাকে স্বপ্নে নয়, বাস্তবে আমার কাছে নিয়ে আসব। এবার তুমি নিশ্চিন্তে ফিরে যাও। আমাকে কি করে নিয়ে যাবেন? আপনি নিজেই তো বন্দী হয়ে আছেন। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মহারানী আমাকে কালো জাদুকর ভাবলেও আমার একজন ভালো জাদুকর বন্ধু আছে। সে আমাদের দুজনকে এক করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে আমি চললাম। বলো আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে নিয়ে চলো। কিছুক্ষণ পর প্রহরীরা এসে দেখতে পায় অজয় কারাগারে নেই। তখন তারা দ্রুত রানীর কাছে গিয়ে সবকিছু খুলে বলে, কিন্তু রানী তখন ভাবতে থাকে কি করে অজয়ের কাছে পৌঁছানো যাবে। এরপর দুষ্টু রানী রাজকুমারীর কক্ষে গিয়ে রাজকুমারীর বিছানায় নিজেকে আড়াল করে ঘুমিয়ে থাকে। রাত কিছুটা গভীর হলে জাদুকর এসে রাজকুমারী ভেবে রানীকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাজকুমারী, তোমাকে আমার কাছ থেকে কেউ লুকিয়ে রাখতে পারবে না। ওঠো রাজকুমারী, ওঠো। এ কি, আপনি আপনি কেন? আমি কেন? দুষ্ট ছোকরা, কি ভেবেছিস আমি তোর চালাকি ধরতে পারবো না? তুই কখনোই রাজকুমারীকে পাবি না। আমি কখনোই তোর মতন গরিবের সাথে রাজকুমারীকে মেনে নেব না। এ কি, আমার জাদুর পাত্র তো নিয়ে গেল। তার মানে রানী সবকিছু আগে থেকেই জানে। গুপ্তধনের জাদুকর, কোথায় তুমি? আমি এখানে, কিন্তু এখন আর তোমার কাছে সেই জাদুর পাত্রটি নেই, যার কারণে আমি আর তোমার কোনো কথা শুনবো না। এখন না চাইলে ওই পাত্র যার কাছে থাকবে তার সব কথা আমাকে শুনতে হবে। আমি চললাম। এদিকে রাজকুমারী রানীর ষড়যন্ত্র বুঝতে পেরে রাতের বেলা গোপন মহল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রানী রাজার কাছে মহলে ফিরে আসলে এক প্রহরী এসে রাজকুমারীর নিখোঁজ হওয়ার ব্যাপারে জানায়। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। রাজকুমারী যে কক্ষে ছিল সেই কক্ষের জানালা ভেঙে পড়ে আছে, আর সেখানে রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ, নিশ্চয়ই এটাই গরিব জাদুকর ছেলের কাজ। সেই আমাদের রাজকুমারীকে উঠিয়ে নিয়ে গেছে। এত বড় সাহস ওই ভিনদেশি যুবকের! প্রহরী, তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে ওই ভিনদেশি যুবককে ধরিয়ে দিতে পারবে, তাকে আমি পুরস্কৃত করব। মহারাজ, শুধু অন্যদের আশায় থাকলে চলবে না। আপনাকেও রাজকুমারীকে খুঁজে বের করতে হবে। তা না হলে তো ওই জাদুকর আমাদের রাজকুমারীর সর্বনাশ করে ফেলবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রানী। আমি এখনই রাজকুমারীকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ছি। প্রহরী, চলো। এইবার পুরো মহল ফাঁকা। এইটাই তো উপযুক্ত সময়।
এতদিন এই সুযোগের অপেক্ষায় তো ছিলাম। বলুন রানী, আপনার কি চাই? হ্যাঁ, আমার অনেক সোনা দানা মণিমুক্ত চাই। তাড়াতাড়ি আমার সামনে তোমার সোনা দানা মণিমুক্ত হাজির করো। না, আমার আরো চাই, আরো চাই, আরো সোনা দানা নিয়ে আসো। কিন্তু আমার জমানো সব স্বর্ণ তো নিয়ে এসেছি, এখন তো আমার কাছে কোনো স্বর্ণ নেই। ঠিক আছে, তাহলে এইবার রাজকোষের সকল অর্থ নিয়ে আসো। ঠিক আছে, এখনই আনছি। মহারানী, রাজকোষের সকল অর্থ নিয়ে এসেছি, এবার বলুন আমাকে কি করতে হবে। হ্যাঁ, এইবার এই সব স্বর্ণ একটা গাড়িতে তুলে দাও। রাজা মহলে ফেরার আগেই এইগুলো নিয়ে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। গুপ্তধনের জাদুকর রানীর কথা মতো তার সকল অর্থ আর সাথে রাজকোষের সকল অর্থ একটি গাড়িতে তুলে দেয়। রানী সেই গাড়ি নিয়ে মহল থেকে রাতেই অন্য রাজ্যের উদ্দেশ্যে পালাতে শুরু করে। এদিকে রাজকুমারী অজয়ের কাছে গিয়ে পৌঁছায়। এ কি রাজকুমারী, তুমি? হ্যাঁ, আমি। আমার সৎমা যখন আমাকে কক্ষ থেকে বের করে দিয়েছিল তখনই আমি বুঝতে পেরেছি তুমি কোনো না কোনো বিপদে পড়বে, তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ, তোমার সৎমা আমার জাদুর পাত্র চুরি করে নিয়ে গেছে। তাহলে এবার কি হবে? সে চাইলে তুই জাদুকরের সাহায্যে আমাদেরকে আলাদা করে ফেলতে পারবে। না, সে তা কখনো চাইবে না। আমি তাকে দেখে বুঝতে পেরেছি তোমার প্রতি তার কোনো মায়া নেই। সে সব কিছু করেছে তার নিজের স্বার্থের জন্য। হয়তো সে ওই গুপ্তধনের জাদুকরকে দিয়ে তোমাদের সব সম্পদ লুট করে পালিয়ে যাবে। এতে তোমাদের রাজ্য একদম গরিব রাজ্য হয়ে যাবে। তাছাড়া এত লোভী মানুষের কাছে এমন শক্তি থাকলে সবার সর্বনাশ হয়ে যাবে। তাহলে এবার কি করবে? যে করেই হোক রানীর কাছ থেকে আমাদেরকে ওই জাদুর পাত্র উদ্ধার করতেই হবে, তাহলে আবার সবকিছু ঠিক করা যাবে। তাহলে তাড়াতাড়ি চলো। নিশ্চয়ই এতক্ষণে আমরা পালিয়ে আসার খবর সবাই জেনে গেছে, আর সবাই মিলে খুঁজছে হয়তো আমাদের। ঠিক আছে, চলো। অজয় আর রাজকুমারী রাজার হাত থেকে লুকানোর জন্য একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা ঘোড়ার গাড়ি আসার শব্দ শুনতে পায়। রাজকুমারী, মনে হচ্ছে কোনো ঘোড়ার গাড়ি আমাদের দিকে আসছে। আমাদেরকে লুকোতে হবে। এই কি, এই তো আমার সৎমা। এত রাতে ঘোড়ার গাড়িতে সে কাকে নিয়ে যাচ্ছে? আমার মনে হয় রানী রাজকোষের সকল অর্থ নিয়ে রাজ্য থেকে পালিয়ে যাচ্ছে। যে করেই হোক রানীকে থামাতে হবে, আর রানীর কাছে থাকা ওই জাদুর পাত্র উদ্ধার করতে হবে। এখন কি করবে? কিছু তো একটা করতেই হবে। আমি তোমাকে যা যা বলি তুমি তাই করো। ও মা, এ তো বাঘ! এ কি দুষ্টু ছোকরা, তুই বাঘ সেজে আমার সামনে দাঁড়িয়েছিস? হ্যাঁ, আমি। এবার বলুন, আপনি রাতের বেলা রাজমহল থেকে কি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছেন? বলুন। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তাড়াতাড়ি আমার রাস্তা থেকে সরে দাঁড়া, নয়তো জাদুকরকে দিয়ে তোকে শায়েস্তা করাবো। তা তো আর আপনি করতে পারবেন না, কারণ এই জাদুর পাত্র আর আপনার কাছে নেই। রাজকুমারী, ওই জাদুর পাত্র আমাকে দিয়ে দাও। না, এই জাদুর পাত্র তোমাকে কখনো দিব না।
এবার আমি তোমার আসল চেহারা সবার সামনে তুলে ধরবো। তুমি এতদিন আমায় বন্দি করে রেখেছো শুধু নিজের স্বার্থের জন্যে। এবার এবার তোমার সব সত্য সবাই জেনে যাবে। মহারাজ, মহারাজ আপনি? হ্যাঁ আমি। এবার বলো তুমি এত রাতে এখানে কেন? মহারাজ, এই জাদুকর ছেলে আপনার রাজকোষের সকল অর্থ আর রাজকুমারীকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তাদের কাছ থেকে আপনার অর্থ ফিরিয়ে নিতে এসেছি। দেখুন না কিভাবে আমার সামনে দাঁড়িয়েছে। চুপ করো রানী, আমি সবটা জেনে এসেছি। তুমি এতদিন এই সুযোগটার অপেক্ষা করছিলে, আর যেমনি সুযোগ পেয়েছো অমনি রাজকোষের সকল অর্থ নিয়ে পালিয়ে এসেছো। এবার তোমার কঠিন বিচার হবে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তোমার কোনো ক্ষমা নেই। রাজকুমারী, অজয়কে নিয়ে মহলে চলো। আমি কালই তোমাদের দুহাত এক করে দেব, আর আমার রাজ্যের সকল দায়িত্ব অজয়ের উপর অর্পিত করব। রাজা রানীর সব ষড়যন্ত্র বুঝতে পেরে রানীকে কারাগারে বন্দী করে, আর অজয় ও রাজকুমারীকে বিয়ে দিয়ে অজয়কে রাজ্যের রাজা ঘোষণা করে। এরপর অজয় আর রাজকুমারী সুখে শান্তিতে বসবাস করতে থাকে। Subscribe now and press the bell icon. Never miss an update.